আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই দ্য নক টক শো না বলা কথা আমাদের নতুন এই যে টক শো ইতিমধ্যেই আমরা আপনাদের কাছে কয়েকটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকেই এই টক শো আপনারা পছন্দ করছেন এবং আমরা কথা দিয়েছিলাম যে এই যে আমাদের নতুন টক শো শুরু হয়েছে তা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিংবা অন্য জগতের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা রয়েছেন তাদের জীবনের না বলা কথা আমরা আপনাদের সামনে এই দ্য নক টক শো না বলা কথা অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরব। আজকে এই আলোচনায় কিংবা আজকের এই টক শোতে আমার সঙ্গে যিনি অংশ নিয়েছেন তিনি হচ্ছেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের দুবারের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী রাজ্যের ভগবান দাস মহোদয়। ওনাকে আমাদের রিপোর্টার টিভি ত্রিপুরার দ্য নক টক শো না বলা কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার আপনাদের টিভি সবাইকে এবং যারা দেখছেন আজকের এই টক শো, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। মোহনবাবু, আমরা কিছু বিষয় যেটা না বলা কথা আপনার জীবনের কিংবা আপনার রাজনৈতিক জীবনের এই বিষয়গুলো আজকে দর্শকদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানবার যে আপনি ভগবান দাস 2018 সালে নির্বাচনের আগ থেকে রাজ্যের মানুষের কাছে একটা পরিচিত মুখ হয়ে উঠেছেন এবং এই পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার যখন প্রথম বিজেপি সরকারের যে 25 বছরের বামেদের ক্ষমতা থেকে সরিয়ে সরকারে প্রতিষ্ঠিত হলো আপনি বিধায়ক। কিভাবে আপনার রাজনীতিতে আসা এবং কিভাবে অনুপ্রেরণা পাওয়া যে এই বিজেপি দলে যোগদান করা বা বিজেপির হয়ে কাজ করা? দেখুন, অ্যাকচুয়ালি বিজেপি দলের আমার অনুপ্রেরণা আমার বয়স যখন 17 বছর ছিল তখন করিমগঞ্জ বিধানসভা ইলেকশন ছিল। তো আমি আমার নিজের ব্যক্তিগত কাজে করিমগঞ্জ আমি গিয়েছিলাম। তখন ত্রিপুরা রাজ্যে বিজেপির তেমন একটা কোনো নাম ছিল না। 1993 এটা বলতে 92-এর শেষ দিকে কংগ্রেস জোট সরকারের সময়, হ্যাঁ ওই টাইমটাতে আমি করিমগঞ্জ গিয়েছিলাম। তো সেখানে একটা বুথ অফিসে আমি ঢুকেছিলাম। ঢোকার পরে এখানে একটা চটি বই ছিল, সেই বইটা আমি ওদের কাছে আমার একটা আগ্রহ হয়েছিল সেই বইটা আমি পড়বো। তো ওদেরকে বললাম, আমি যারা কর্মীরা ছিলেন, যে দাদা আমাকে বইটা দিলেন। ওনারা বলছেন নিয়ে যান। তারপর আমি সেই বইটা পড়লাম। শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার জীবনী সেই বইটাতে ছিল, ছোট চটি বই ছিল। সেখান থেকেই আমার একটা প্রেরণা এসছে যে একটা কিছু আমার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া, যে রাজনীতির দলের সঙ্গে যুক্ত হওয়া, রাজনীতি হওয়ার পেছনে এর আগে আমার একটা আগ্রহ ছিল। আমার জন্ম ছিল একটা গ্রামের মধ্যে, যে গ্রামের নাম ছিল পশ্চিম মাসলি, আজকে যেটা ধলাই ত্রিপুরা। তো সেই গ্রামেই আমার বাড়ি ছিল বা সেখানে আমার জন্ম হয়েছিল। তো এক সময় হচ্ছে কি, বাবা একটু কংগ্রেস ঘষা ছিলেন এবং কংগ্রেসকে সাপোর্ট করতেন। সেই কংগ্রেস করার কারণে বিভিন্ন ধরনের প্রেশার বা অনেক কিছু আমাদেরকে সাফার করতে হয়েছিল। অনেক অত্যাচার হয়েছে আমাদের ফ্যামিলির মধ্যে, যথেষ্ট অত্যাচার। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে বিতাড়িত করা হয়েছে। আমি তখন ছোট ছিলাম, আমার বয়স ছিল 9 বছর বয়স। এবং সেদিনকার যে সেই দৃশ্যটা আমার সব কিছুই মনে আছে, আমি ভুলিনি এখনো। এবং সেটা একমাত্র কারণ হচ্ছে রাজনীতি। তখন কংগ্রেস অপোজিশন ছিল, সরকারে ছিল না, সিপিএমের সরকার ছিল। তো এইভাবে একটার পর একটা প্রেশার আমাদের ফ্যামিলির উপরে আসতে চললো এবং বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, যেগুলা সত্যি আমার মনে লেগেছিল সেদিন। এমনকি একটা সময় আমাকে মেরে ফেলার একটা পরিকল্পনা হয়েছিল সেই সময়ই। আপনি যখন ছোট ছিলাম, আমি যখন একদম 9 বছরে ছিলাম। তো হঠাৎ করে এইভাবে আমাদের পরিবারে এই আক্রমণ হওয়ার কারণে বিভিন্নভাবে আমরা নিজেরাও বিভ্রান্ত হয়ে গিয়েছি। যাই হোক, পরবর্তী সময় আমরা এখান থেকে চলে আসি, বাড়িঘর সব কিছু ফেলে মাসলি বাজার বলে সেই জায়গাতে আমরা আসি। কোনো রকমে সেইখানে আমরা বেঁচেছিলাম বা বেঁচে রয়েছি। তো এইভাবে একের পর কন্টিনিউয়াসলি এটা চলছে। শুধু আমাদের ফ্যামিলি নয়, এইভাবে আরও অন্যান্য ফ্যামিলিতেই সেই ধরনের তার পড়েছে। তো সেদিন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমিও বড় হয়ে আমি রাজনীতি করব। তো রাজনীতি করব, এবার আমার পড়াশোনা চলছে। তো তেমন একটা বিষয় সেই রাজনীতি নিয়ে আমি ভাবিনি, কিন্তু ওই যে করিমগঞ্জ গেলাম, সেখান থেকে আমি সেই একটা প্রেরণা এসছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির
ওনার জীবনী পড়ে আমি দেখলাম যে একটা রাষ্ট্রবাদী দল এবং এই দেশের জন্য কিছু করতে চান সেই দল, এই দলটাতেই কাজ করা মনে হয় ঠিক হবে। কংগ্রেস তো প্রশ্নই ওঠে না, সিপিএম তো নাই, কারণ কংগ্রেস না করার পেছনে অনেকটা কারণ রয়েছে। সিপিএম প্রশ্নই ওঠে না কারণ আমি দেখছি যে এই সমস্ত দল এই রাষ্ট্রের জন্য তাদের কোনো ভাবনা চিন্তা নেই, শুধু তারা ক্ষমতালোভী পাওয়াটাই তাদের কাছে যথেষ্ট। তো বিজেপিকে আমি বেছে নিলাম, ভারতীয় জনতা পার্টি। মানে এটাই কি আপনার প্রথম রাজনৈতিক পার্টি? মানে আপনি অন্য দল করেননি শুরু থেকে, কি বিজেপি দল? একদম, আমি কোনো পার্টিতে আমি ভোটও দিই। আমার জীবনে যত ভোট আমি দিয়েছি, সে বিধানসভা, পঞ্চায়েত হোক বা লোকসভা, যত ভোট আমি দিয়েছি সব ভোটেই আমি বিজেপিকে দিয়েছি, পদ্মচিহ্নে দিয়েছি, অন্য কোনো সিম্বল আমি ভোট দিইনি। তো যখন 1993 সালে যখন ত্রিপুরা রাজ্যের বিধানসভা, তো সেই সময় আমার ভোটার লিস্টে প্রথম নাম উঠেছে, আমি নাম তুলেছি এবং আমি বিজেপি হয়ে তখন কাজ করছি অলরেডি। তো বিজেপিতে কাজ করছি, নির্বাচন এসছে, হঠাৎ করে আমি কুমারঘাটে আমাদের একটা জনসভা ছিল, তৎকালীন সময়ে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব ছিলেন যিনি পশ্চিমবাংলার তপন সিংহা, ওনার জনসভা ছিল। তো জনসভা চলছে, হঠাৎ করে উনি একটা ঘোষণা দিলেন, ওনার কাছে একটা টোকেন আসলো এবং টোকেনটা দেখে উনি ঘোষণা দিলেন যে ত্রিপুরার নির্বাচন পিছিয়ে গেল। সেদিন কংগ্রেসের সরকার ছিল দিল্লিতে, নরসিমহা রাও প্রধানমন্ত্রী ছিলেন, আর এখানে কংগ্রেসের সরকার ছিল 93 একদম 8টাতে। তো হঠাৎ করে নির্বাচন পিছিয়ে গেল এবং উপদ্রুত ঘোষণা হয়ে গেল ত্রিপুরা রাজ্যে। যাই হোক, তো নির্বাচন পিছিয়ে গেল, যথারীতি পরবর্তী সময় নির্বাচন হলো, আবার বামফ্রন্ট ক্ষমতায় ফিরে আসলো। তো বাবা, আমি বললাম যে বাবা একটু কংগ্রেসের সঙ্গে বাবার সম্পর্ক ছিল, এক সময় বাবা নিজে আমাকে বলেছেন যে বিজেপিটা কোন পার্টি, এটা কি হবে, তো বিজেপি করে কোনো লাভ হবে না, কংগ্রেস। আমি বললাম যে না, তোমার কংগ্রেস আমি করবো না, কারণ আমাদের এই ফ্যামিলিতে এত অত্যাচার হয়েছে, এত কিছু সাফার করেছে, আমার জীবন শেষ হওয়ার অবস্থা তৈরি হয়েছিল। তখন কংগ্রেসের কোনো নেতৃত্ব একটিবারের জন্য এসে জিজ্ঞেস করেনি যে তোমরা কীভাবে আছো, কী করছো। সিপিএমের লোক বারবার আমাদের উপরে এইভাবে অ্যাটাক করছে, এইভাবে আমাদেরকে মানে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করছে। তো সেই জন্য কংগ্রেস করবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে এদের কোনো অবদানই, কংগ্রেসের কোনো অবদানই দেশের মধ্যে নেই। সেদিনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে কংগ্রেসের টোটাল ইতিহাসটাই আমি পড়েছি। তো দেখলাম যে সেই কংগ্রেস করা আমার পক্ষে এসে ভারতীয় একজন নাগরিক হিসাবে কংগ্রেস করা আমার উচিত হবে না, সিপিএম তো নাই। তো বাবাকে আমি বললাম, শেষ পর্যন্ত বাবা একটু আমার উপরে রাগ করলেন। একসময় বলেন যে ঠিক আছে, তো আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, চলে যাবো বাড়ি থেকে বেরিয়ে, কোনো অসুবিধা, কংগ্রেস আমি করবো না। তো একবার বেরিয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি। তারপর যদিও ইলেকশন হয়েছে 93, বাবা আবার বাড়িতে আমাকে এনেছেন। তো আমার মেম্বারশিপ আমি নিজেই সই করেছি, আমি নিজেই কেটেছি, কেউ আমাকে মেম্বারশিপ দেয়নি বিজেপি, আমি নিজে আমার মেম্বারশিপে আমি সই করেছি। আজও সেই মেম্বারশিপ রয়েছে। তখন মেম্বারশিপ ছিল 1 টাকা, প্রাথমিক মেম্বারশিপ যেটা 1 টাকা ছিল। তো মেম্বারশিপ নিয়েছি নিজের প্রেরণা থেকেই। তারপর ধীরে 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 আমার কাজ শুরু হয়ে গেল বিজেপি। মানে মূল কথা হলো, যেটা রাজ্যের মানুষ বা অনেকেই বলে থাকেন যে যখন বিজেপি 1.5% ছিল, সেই সময়কার বিজেপি না, তখন 1.5% ছিল, মানে একদম শুরুতে, মানে যখন হাতে গোনা কয়েকজন সারা রাজ্য মিলিয়েছে সেই রকম। একদম আপনারা বুঝতেই পারেন না, আজকে থেকে মানে 31 বছর আগে, 1992 সেই সময় থেকে, তখন হাতে গোনা কয়েকজন ছিল। তো মাঝখানে যখন অটলজি প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমাদের এই কুমারঘাটে একটা প্রভাব ছিল, আমরা অনেক লোক ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত অটলজির সরকার চলে গেল, বিজেপির সরকার চলে গেল, আবার 2004 সালে মানে কংগ্রেসের নেতৃত্বে সরকার। সেটাই আমি বলছিলাম, আপনি দীর্ঘদিন ধরে বিজেপি করছিলেন, কিন্তু সম্ভাবনার আলো তো একটা সময় দেখা যাচ্ছিল না। তখন কি হতাশা এসেছিল, কেন বিজেপি করবো বা কি ভবিষ্যৎ? দেখুন, একটা বিষয় হচ্ছে, আমি নিজেও আমার মনের মধ্যে ধারণা ছিল যে আমার জীবদ্দশায় আমি কোনোদিন ত্রিপুরায় যে বিজেপি সরকার দেখব না। আপনি ভেবেছিলেন? আমি ভেবেছিলাম, আমার 100% আমার মনের মধ্যে ধারণা ছিল যে বিজেপি সরকার অন্তত আমি দেখব না, আমার জীবদ্দশা, আমার জীবন আমি দেখব না। কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি একটু সেই পার্টিকে, এই
এই মানে বিজেপিকে যদি একটু আমি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার পরবর্তী জেনারেশন বা অন্যরা যারা আসবে তারা আরেকটু হয়তো এটাকে এগিয়ে ধীরে ধীরে সেটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমার জীবনে আমি বিজেপি সরকার এখানে দেখবো না, এটা আমার বিশ্বাস ছিল এবং এটা আমার মনের মধ্যে ছিল। যাই হোক, সৌভাগ্যবশত ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি শুরু হয়েছিল, ত্রিপুরা রাজ্যের মানুষ আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির যে ওনার যে জনকল্যাণমুখী কাজ এবং দেশের জন্য উনি কাজ করে যাচ্ছেন, ত্রিপুরা রাজ্যে সেটার প্রভাব পড়েছে। কংগ্রেস থেকে, সিপিএম থেকে, বিভিন্ন দল থেকে লোক এসে 2018 সালে বিজেপির সরকার হয়েছে। আর আমি সেই সরকারের একজন প্রতিনিধি ছিলাম, আমি বিধায়ক হয়েছি প্রথমবারের মতো। কিন্তু আমার মনে ধারণা ছিল যে বিজেপির সরকার অন্তত পক্ষে আমি দেখতে পারবো না। অনেকে আমাকে বলেছে যে ওর মাথার দোষ ধরেছে, এই গরিব পরিবার, সাধারণ পরিবারের ছেলে, আজকে সরকার এখানে চলছে একটা, সে যে পার্টি কোনোদিনই ত্রিপুরায় আসবে না সেই পার্টিতে কাজ করছে, নিশ্চয়ই তার মাথা ঘুরে ধরছে। এইভাবে আমাকে অনেকে বলেছে, টিটকারি মেরেছে, আমাকে সামনাসামনি টিটকারি আমাকে মেরেছে। এবং ইচ্ছা ছিল দেশের জন্য কিছু করার, দেশের মানুষের জন্য কিছু করার, সেই মানসিকতা নিয়ে বিজেপিতে আসা। সেই সুযোগটা আমি পেয়ে গিয়েছি। আপনি তারপর 18তে বিধায়ক হয়েছেন, বিজেপি ক্ষমতায় এসছে, আপনি মন্ত্রী হয়েছেন। মানে কখন আপনার মনে হলো যে আসলে বিজেপির সম্ভাবনা এ রাজ্যেও তৈরি হতে পারে? মানে কোথাও কি 18-র আগে কোন সময়ে সেটা আপনার বিপ্লব কুমার দেব যখন এ রাজ্যে প্রভারী হয়ে আসলেন বা একটা সুনীল দেওধর আসলেন, সেই সময়গুলো না তার আগে থেকেই মনে হয়েছিল যে বিজেপি? না, ওই সময়টা থেকে যখন ত্রিপুরা রাজ্যে 2014 সালের পরে আমাদের দিল্লি নেতৃত্ব ত্রিপুরার প্রতি যথেষ্ট নজর দিয়েছেন এবং কমিউনিস্ট মুক্ত ভারত, কংগ্রেস মুক্ত ভারতের ডাক যখন দেওয়া হয়েছে, তো সেই সময় আমাদের দিল্লি নেতৃত্ব ঘন ঘন ত্রিপুরা রাজ্যে আসছেন। সুনীল দেওধরজি আসছেন, বিশেষ করে আমাদের বিপ্লব দা যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে রাজ্যসভার সাংসদ তিনি রয়েছেন। এমনতর যে নেতৃত্বরা যখন ত্রিপুরা রাজ্যে আসছেন, স্বাভাবিক কারণে মানুষের মধ্যে একটা ভরসা এসে গিয়েছে যে এবার হয়তোবা এই তালিবানি শাসন, এই কমিউনিস্ট শাসন থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই সেই মানুষ বিজেপির দিকে এগোচ্ছেন, আমাদের মনের মধ্যে একটা ভরসা এসে গিয়েছে। এবার নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেদিন থেকে আমাদের মনে সেই ভরসা জেগেছিল। এবার আপনার একটা ব্যক্তিগত প্রশ্ন করি, পারিবারিক ক্ষেত্রে আপনার বাবা যেহেতু কংগ্রেস করতেন বা কংগ্রেস সমর্থক ছিলেন, আপনাকে সেই জায়গাটাতে একটু ব্যাক পেতে হয়েছিল, যেটা আপনি পরবর্তী সময়ে আপনার বিবাহিত জীবন কিংবা সাংসারিক জীবন, সেই সময়কালে মানে কার সহায়তা বা পরিবারের কার সহায়তা আপনাকে এই রাজনীতি করার ক্ষেত্রে সহযোগিতা করেছে? নিশ্চয়ই আমি তারপর তো আমি সংসার করে নিয়েছি, তো বিশেষ করে আমার যিনি মিসেস রয়েছে আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। আমি আগেই বলেছি, খুব একটা মানে আর্থিকভাবে সচ্ছল ছিলাম না, খুব একটা বড় পরিবারের ছিলাম না, সাধারণ পরিবারের ছিলাম। বাবা কৃষক ছিলেন, কৃষি পরিবার ছিল। পরবর্তী সময় তো যখন উদ্বাস্ত আমরা হয়ে গেলাম সিপিএমএনসি অত্যাচারের কারণে, আর্থিক অবস্থা অনেকটাই দুর্বল ছিল। আমার টুকটাক বিজনেস আমার ছিল, তো সেই বিজনেসের যে একটা ইনকাম যেটা হতো তার 80% টাকাই কিন্তু পার্টির করে আমাকে ব্যয় করতে হতো, কারণ সারাদিন আমি ঘুরতাম। তো এই যে আমার পরিবার বা বিশেষ করে আমার মিসেস যদি আমাকে সেই জায়গাতে বাধা প্রাপ্ত হতো বা বাধা যদি দিত, আজকে সেটা আমার পক্ষে করা সম্ভব হতো না। নিশ্চিত এটা আমি অস্বীকার করবো না, আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে। জীবনের আপনার মানে হতাশার এমন কোনো মুহূর্ত কি আপনার মনে রয়েছে যেটা আপনাকে সবচেয়ে বেশি জীবনে দুঃখ দিয়েছে বা আপনাকে হতাশ করেছে আপনার জীবনে? আমি হতাশা তখনই ছিলাম যখন এই রাজ্যে বামফ্রন্ট ছিল, সেদিন আমার মধ্যে যথেষ্ট হতাশা ছিল। পরবর্তী সময় আবারও আমি হতাশায় ছিলাম যখন এই রাজ্যের 88 থেকে 93 সেই সময়টা আমার মধ্যে যথেষ্ট হতাশা ছিল। এর পরবর্তী সময় বামফ্রন্টের যে শাসনকালে আমি বরাবরই একটা হতাশা ছিলাম যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ত্রিপুরা রাজ্য কখনো এগিয়ে যেতে পারবে না, ত্রিপুরা রাজ্যের কোনো শ্রেণীর মানুষ এগিয়ে যেতে পারবে না। বাকি যখন 2004 সালে যখন অটলজি বা কেন্দ্রে যখন সরকার ফেল করেছে, তো সেই সময় অনেকের মধ্যে হতাশা এসেছিল যে এবার বিজেপি হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিজেপি হয়তো শেষ হয়ে যাবে। অনেকের মধ্যে সে হতাশা এসেছিল এবং অনেকেই সেদিন আমার পেছন থেকে সরে গিয়েছিল। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম, কোনো হতাশা আমার মধ্যে আসেনি। আমি কোনো অবস্থাতেই আমার সেই বিশ্বাস হারাইনি যে বিজেপি আর আসবে না, বিজেপি শেষ হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস ছিল
যে আগামী দিনে বিজেপি আবার ঘুরে দাঁড়াবে এবং একটা বড় শক্তিশালী সংগঠন ভারতবর্ষের মধ্যে সেটা প্রতিষ্ঠিত হবে, সেই বিশ্বাস আমার মধ্যে ছিল। সুতরাং হতাশা বিজেপিকে নিয়ে কখনো উত্থান পতন হয়েছে বিজেপি, কিন্তু আমার মধ্যে হতাশা আসেনি। হতাশা আমার এসেছিল সেই কংগ্রেস সিপিআইএমের যখন শাসন ছিল, তখন আমার মধ্যে হতাশা ছিল। আপনি বিধায়ক হয়েছেন, তার পরবর্তী সময় আপনি মন্ত্রী হয়েছেন, এখন আবার আপনি বিধায়ক। আপনি গত টার্মে মন্ত্রী ছিলেন, এখন বিধায়ক হিসেবে রয়েছেন। কোথাও কাজ করতে সমস্যা হচ্ছে নাকি? যদি আপনি মন্ত্রী এখনো থাকতেন আরো বেশি কাজ করা যেত, কি মনে হয়? দেখুন, একটা বিষয় হচ্ছে কাজের একটা পরিধি থাকে। আমি একটা বিধানসভা নিয়ে যখন কাজ করব, আমি চেষ্টা করি যে সেই পরিধির মধ্যে যতটুকু আমার করার প্রয়োজন ততটুকু আমি এমন করে যাচ্ছি। আমি মন্ত্রী ছিলাম, আমি চেষ্টা করেছিলাম যে কীভাবে আমার দপ্তরের মাধ্যমে রাজ্যের মানুষকে আমি উপকৃত করতে পারি, বিশেষ করে এসসি জাতিগোষ্ঠী যারা রয়েছেন এবং যারা পশুপালন রয়েছেন বা শ্রমজীবী অংশের মানুষ যারা ছিলেন, আমি চেষ্টা করেছিলাম এবং অনেক স্কিম, অনেক সুবিধা করেছিলাম, করার সুযোগ পেয়েছিলাম, করেছি। তো এটা নিশ্চিত যে যত বেশি জায়গা নিয়ে, যত বেশি বড় পরিধি নিয়ে কাজ করার সুযোগ থাকবে, তত বেশি কাজ করা যায়। এটা তো সবাই জানেন, আপনারা, আমিও সেটা মনে করি। তো সেই জায়গাতে থাকলে হয়তো আর কি বেশি কাজ করা যেত। আজকেও আমার বিধানসভাতে যত সাধারণ জনতা রয়েছে, যখনই আমার কাছে যে বিষয় নিয়ে আসেন, আমি চেষ্টা করি তাদের সেই পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে এবং তাদের সঙ্গে আমি ভাগিদারি হওয়ার আমি চেষ্টা করি। আপনার রাজনৈতিক জীবন কিংবা পারিবারিক জীবনের সবচেয়ে সুখের সময় কোনটা বা সুখের মুহূর্ত কোনটা আপনার জীবনে? এখন অ্যাকচুয়ালি আমার পরিবার সুখী পরিবার, আমাদের কোনো অসুবিধা নেই। সবসময় আমাদের পরিবারের মধ্যে সবার সঙ্গে, বিশেষ করে আমার মিসেস রয়েছে, আমরা সবাই আনন্দের মধ্যেই আমাদের সময়টা কাটে। যেটুকু সময় আমি বাড়িতে দিতে পারি, আজকে হয়তো একটা নির্দিষ্ট জায়গাতে থেকে এক সময় তো আমি বাড়িতে কম থাকতাম। ধরুন পার্টির কাজের জন্য বেরিয়েছি, হ্যাঁ, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস পর্যন্ত আমাকে বাইরে থাকতে হতো, এইভাবে বেরিয়ে পড়তাম। কখনো কখনো আমি 1 মাস 1.5 মাসও বাড়িতে যেতাম না, কুমারঘাটের থেকেই। সবাই গ্রীষ্মকালে থাকতো আমার পুরান বাড়িতে, আমি কুমারঘাটি থেকে সংগঠনের কাজ করতাম। এখান থেকে কৈলাসহর, ধর্মনগর, দলাই, তখন অবিভক্ত উত্তর ত্রিপুরা ছিল, কাঞ্চনপুর, সমস্ত ওই বিস্তীর্ণ এলাকায় আমাকে ঘুরে বেড়াতে হতো। তো মিডল সেন্টার কুমারঘাটে থেকেই আমি কাজ করতাম। তো হয়তো কম সময় আমি পরিবারে দিতে পেরেছি বা বেশি সময় দিতে পারিনি, তারপরেও আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের আনন্দের মধ্যে যেইটুকু সময় দিয়েছি যেটুকু রয়েছে আনন্দের মধ্যেই কাটছে, আজকেও আমাদের আনন্দের মধ্যেই কাটছে। সারাদিন আমার সংগঠনের সমস্ত কাজ শেষে যখন বাড়িতে যাই, একটা পরিবারের সবাইকে নিয়ে সেখানে আনন্দ হয়, কোনো অসুবিধা হয় না। একদম। এই যে আপনি বলছিলেন যে কাজের পাশাপাশি এই মুহূর্তে বিভিন্ন, যেহেতু রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে, পরিবারের সঙ্গে একটা মানে সুসম্পর্ক বা পরিবারকে নিয়ে চলছে আপনার। আমরা যেটা জানি যে আপনার কিছু শখ রয়েছে, যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় আপনি মঞ্চে 2-1 লাইন গানও, মানে গান গাওয়ারও শখ রয়েছে। তো এই যে শখ গান গাওয়ার বা মঞ্চে মাইক্রোফোন হাতে নেওয়া, সেটা কি মানে ছোটবেলা থেকেই ছিল, না এটা একটা আপনার হবি বলতে পারি আমরা? অ্যাকচুয়ালি আগে আমি যে গ্রামীণ যে কীর্তন হতো, সেই কীর্তনে আমি যেতাম এবং আমার একটা শখ ছিল, আমি কীর্তন করতাম আগে। অনেক কীর্তন আমি করেছি, গান করেছি, আমি অনেক গান করেছি। তো আজকে রাজনীতির কারণে আর জনগণ আজকে আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই কারণে হয়তো ততটুকু সময় দিতে পারি না। তবে আমার একটা শখ, যেমন একটা গান, আমি যে খুব ভালো গান গাইতে জানি তেমনটা নয়, কিন্তু গানকে আমি প্রচণ্ড ভালোবাসি। গান যেখানেই শুনি আমার ইচ্ছা হয় সেখানে একটুখানি আমি উপস্থিত হই। মাঝে মধ্যে অনেকের একটু অনুরোধ থাকে, তার জন্য 1-2 লাইন আমি অনেক সময় বলি। কিন্তু গান আমি খুব ভালোবাসি, আমার খুব প্রিয় গান। একসময় গান করেছি টুকটাক, ভালোবাসি। আজকেও আমার সেই গানের প্রতি একটা টান, একটা স্নেহ মমতা রয়ে গিয়েছে। একদম, যেটা মানে সময় আমরা অভ্যাস বলি, হবি বলি, সে অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে তো সেরকম অভ্যাস থেকেই থাকে। আমরা দীর্ঘায়িত করবো না আমাদের এই যে টক শো। আপনার কাছ থেকে শেষ জানবার যে আপনি মন্ত্রীও হয়েছেন, বিধায়কও হয়েছেন, পারিবারিক জীবনে আপনি একটা সুখী পরিবার রয়েছে আপনার। মানুষের জন্য কাজ করতে গিয়ে বা আপনার ব্যক্তি জীবনে আপনার ভবিষ্যতে কি এমন বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে বা বিশেষ কোনো ইচ্ছা রয়েছে যেটা আপনি করতে চাইছেন বা সুযোগ পেলে সেটা করবেন? এখন ইচ্ছা তো অনেকটাই রয়েছে, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষ, বিশেষ করে আমার বিধানসভাতে
এটা বড় অংশের মানুষ রয়েছে যারা জনজাতি, প্রায় 13,000-এরও উপরে ভোটার রয়েছে, এবং একটা বড় অংশ এসসি কমিউনিটি রয়েছে, আদার্স অনেকেই রয়েছে। তো এই যে সব মিলিয়ে বিধানসভাতে এখানকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন, বিশেষ করে রাস্তাঘাট। আজকের ডেটে প্রত্যেকটা গ্রামে 5-7টা করে নতুন রাস্তা তৈরি হয়েছে। এডিসি এলাকায়, আমাদের জনজাতি এলাকাগুলোতে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, যারা মানে পায়ে হেঁটে হাইওয়েতে আসা ছাড়া কোনো গতি ছিল না, আজকে গাড়ি নিয়ে সেখানে আসছে। পানীয় জলের ব্যবস্থা সেটা অনেকটাই হয়ে গিয়েছে, অল্প বিস্তর সেখানে হয়ে গিয়েছে। আমার অনেক পরিকল্পনা রয়েছে সেই কুমারঘাট শহরকে নিয়ে, অনেক পরিকল্পনা রয়েছে বিধানসভাকে নিয়ে, এবং নিশ্চিতভাবে সেই পরিকল্পনা আমার সেটা বাস্তব হবে, তার জন্য প্রয়াস আমি চালিয়ে যাচ্ছি। অনেকের অনেক সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান আমরা করে নিয়েছি। অনেকটাই যে সমস্যায় মানুষ মানে যুগ যুগ ধরে সমস্যায় জর্জরিত ছিলেন, বা তার জন্যে মানুষ অপেক্ষায় ছিলেন যে কবে আমাদের সেই সমস্যার সমাধান হবে। অনেকগুলা সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গিয়েছে, আমরা করে নিতে পেরেছি। আগামী দিনে যেইটুকু রয়েছে সেইটুকু আমরা নিশ্চিতভাবে সেটা করব, তার জন্য কোনো সন্দেহ নেই, সেই জায়গাতে কোনো সন্দেহ থাকবে না। আমরা আজকের এই দ্য নক টক শো না বলা কথা অনুষ্ঠানে যার সঙ্গে কথা বলছিলাম, আপনারা দেখেছেন ভগবান দাস, যিনি পাবিয়াছড়া কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক এবং তিনি প্রাক্তন মন্ত্রী। ওনার রাজনৈতিক জীবন কিভাবে শুরু হয়েছিল, কিংবা কখন হতাশা এসছিল, এবং ওনার যে ব্যক্তি জীবন তারও বিভিন্ন ক্ষেত্রে আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি, ওনার কাছ থেকে জানবার চেষ্টা করেছি। এ ধরনের আরো বিভিন্ন ব্যক্তিদের আগামী পর্বে আমরা নিয়ে আসব, হয়তো অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা অন্য কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এরকমই আমাদের এই টক শোতে নিয়ে আসবো, এবং অবশ্যই তা দেখার জন্য চোখ রাখবেন রিপোর্টের টিভি ত্রিপুরা। ধন্যবাদ।